শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। স্বর্গীয় অতুলচন্দ্র মুখোপাধ্যায় অবসর জীবনযাপন করেছেন তার কালীঘাটের মুখার্জিপাড়া লেনের বাসাবাটিতে। সেটা ছিল 20 দশকের মাঝামাঝি। ওই সময়ে ঠাকুর ঘুরে ফিরে অনেক সময়ই তার বাসায় অবস্থান করতেন। সেদিনগুলি অতুলচন্দ্রের কাটত ঠাকুরমশাইয়ের সান্নিধ্যে ও পরমানন্দে। কলকাতা শহরে তার বাসা ছেড়ে ঠাকুরমশাই অন্যত্র কোথাও গেলে অতুলচন্দ্র প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেই সকল স্থানে উপস্থিত হতেন। ঠাকুরমশাইয়ের সঙ্গলাভ থেকে নিজেকে বঞ্চিত রাখতেন না, প্রভূত আনন্দই পেতেন। কলকাতা শহর ছেড়ে ঠাকুরমশাই অন্যত্র গেলে তার সান্নিধ্য লাভ করতে না পারা অতুলবাবু মনোকষ্টে ভুগতেন। অনেক ভেবেচিন্তে একদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রভাতচন্দ্র চক্রবর্তীকে তার মানসিক অবস্থার কথা খুলে বললেন। তিনি প্রস্তাব করলেন যে যেহেতু সকালে তাদের পক্ষে সম্ভব নয়, প্রতিদিন বিকালে ঠাকুরমশাইয়ের পটের সামনে যদি একটু নাম সংকীর্তন করা যায়, তাহলে নাম এবং ঠাকুরমশাই অভিন্ন বলে তার সান্নিধ্য লাভের আনন্দ নিশ্চয়ই পাওয়া যাবে। উত্তম প্রস্তাব। প্রভাতচন্দ্র সঙ্গে সঙ্গে জানালেন তার সানন্দ সম্মতি। ওই ঘরেই বসেছিলেন তখন বয়সে তরুণ চৌরঙ্গি রোডের মুইর মিলের শোরুমের কর্মচারী স্বর্গীয় বীরেন রায়। অতুলবাবুর প্রস্তাব শুনে বীরেনবাবু লাফিয়ে উঠলেন, বললেন, দাদা, আজই আমি অফিস ফেরত একজোড়া করতাল কিনে আনবো। সুতরাং স্থির হলো সেদিন সন্ধ্যা থেকেই শুরু হবে অতুলবাবুর গৃহে নাম সংকীর্তন। অতুলবাবুর বাসাবাড়িটি ছিল টিনের। ঘরের মাঝখানে একটু কাঠের ফ্রেমে ঠাকুরমশাইয়ের সেই সময় প্রচলিত একখানি ছোট পট টাঙিয়ে দেওয়া হলো, আর একটি লণ্ঠন বেঁধে দেওয়া হলো একটি আরাবাস, যাতে আলো ঠিক পড়ে পটের উপর। তাদের সম্বল শুধু একজোড়া করতাল। বীরেন রায় করতাল বাজান সুরের সঙ্গে সঙ্গতি না রেখে অতুলবাবু, প্রভাতবাবু এবং বীরেন রায় প্রতিদিন সন্ধ্যায় কীর্তনে মগ্ন হয়ে থাকতেন। তাদের কীর্তনে সুর সঙ্গতি না থাকলেও বিপুল আনন্দে তাহা ছিল সার্থক। প্রতিদিনের মতন ওই তিনজন সায়ংকালে সেদিনও কীর্তন করছিলেন, ঘরের দরজা বন্ধ করে, পাছে অন্য কারো আগমনে তাদের আনন্দ বিঘ্নিত হয়। লণ্ঠন জ্বালানোর বা টাঙানোর সেদিন কোথাও বোধ করি বড় রকমের একটা ত্রুটি হয়েছিল। কীর্তন যখন পূর্ণোদ্যমে চলছে, তখন তারা তিনজন কীর্তনে বিভোর। এমন সময়ে সহসা প্রজ্বলিত আগুন নিয়ে লণ্ঠনটি বীরেন রায়ের গায়ে খসে পড়ল। ঘর তখন ধোঁয়ায় আচ্ছন্ন। সর্বনাশ, গেল, বীরেন রায় পুড়ে মরল, এই চিৎকার উঠল। তাদের চিৎকারে বাড়ির ভেতর থেকে আলো নিয়ে অতুলবাবুর পরিজনেরা সবাই ছুটে এলো, দরজায় ধাক্কা দিতে লাগলো। অন্ধকারের মধ্যে অতুলবাবুই গিয়ে দরজা খুললেন। তাদের আনা আলোতে দেখা গেল অনেক দড়ি দিয়ে বাঁধা হয়েছিল যে লণ্ঠনটি আরাবাসের সঙ্গে, লণ্ঠনের পোলতেটা বের হয়ে বেশি বাড়ানো থাকায় ওই দড়িতে আগুন ধরে এবং দড়ির অনেকাংশ পুড়ে যাওয়ার পরে ওই প্রজ্বলিত লণ্ঠনটি বীরেন রায়ের গায়ে পড়ে। কিন্তু আশ্চর্য, বীরেন রায়ের গায়ে কোনো আঁচ লাগেনি, তার জামা কাপড় পুড়ে যাওয়ার চিহ্ন মাত্র ছিল না, যদিও প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই অগ্নিকাণ্ডে কাহারও কোনো ক্ষতি হয়নি। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রভাতচন্দ্র পরিহাস করে বললেন অতুলবাবুকে, দাদা, অগ্নি সর্বভুক ঠিকই, কিন্তু বীরেন রায়ের রং এত কালো যে তা অগ্নিরও অস্পৃশ্য। অতুলবাবু প্রভাতবাবু সস্নেহে বারংবার আলিঙ্গনে আবদ্ধ করতে লাগলেন বীরেন রায়কে। অতুলবাবু মুখার্জিপাড়া লেনের বাসাবাটিতে যেদিন সন্ধ্যার পরে ওই আগ্নেয় ঘটনাটি ঘটেছিল, সেদিন ঠাকুরমশাই ছিলেন পূর্ণিয়া শহরের এক আশ্রিতের বাড়িতে। রাত্রি 8টা নাগাদ সে ঠাকুরমশাইয়ের সামনে তার ভোগের জন্য সামান্য সামগ্রী এনে রাখলেন ওই গৃহের কর্ত্রী। ঠাকুরমশাই বললেন, আজ থাক। কিছু গ্রহণ করতে তিনি অপারগ, আঙুল দিয়ে ভোগ্যবস্তু স্পর্শ করতে তিনি অক্ষম। কি কারণ? গৃহস্বামী জানতে চাইলে ঠাকুরমশাই দগ্ধ হাত দুটি প্রসারিত করে দিলেন তার সামনে। যারা তার সামনে দাঁড়িয়েছিলেন তারা ভীত হয়ে উঠলেন, ভাবলেন
কি করে ঠাকুরমশাইয়ের হাত দুখানি এমন অগ্নিদগ্ধ হলো? এ ঘরে জ্বালানো যে বাতি, সে তো ঠাকুরমশাই যেখানে আছেন সেখান থেকে অনেক দূরে। ঠাকুরমশাই কি কোনো সময় ওই ওই দড়ি বাতি স্পর্শ করেছিলেন যে অগ্নিদগ্ধ হয়েছে? না, তাও তো নয়। অপরাহ্নে ঠাকুরমশাই আপন শয্যা ছেড়ে একবারও ওঠেননি। সম্মুখে যারা আছেন তারা সকলেই জানেন। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল? ঠাকুরমশাই তখন সংক্ষেপে জানালেন অতুলবাবুর গৃহে কীর্তনের কথা এবং আগুন নিয়ে জ্বলন্ত লণ্ঠনটি বীরেনবাবুর বুকে পড়ার ঘটনাটি। বীরেনবাবুকে আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে ওই জ্বলন্ত লণ্ঠনের আগুনে তার দুখানি হাত দগ্ধ হয়েছে। কথাটি বলেছেন স্বয়ং ঠাকুরমশাই, কিন্তু শ্রোতারা বিশ্বাস করেন কি করে? সেদিন সকালবেলা ঘণ্টা তিনেকের মধ্যে প্রাতঃভ্রমণে বাহির হওয়া ছাড়া ঠাকুরমশাই আর ওই বাড়ি থেকে বের হননি। অতুলবাবুর বাড়িতে যে অগ্নিকাণ্ড ঘটল, পূর্ণিয়াতে বসে একবারও শয্যা না ছেড়ে ঠাকুরমশাই কি করে তাদের রক্ষা করলেন? এটা কি সম্ভব? ঠাকুরমশাইয়ের কথা সত্য বলে মানা উচিত, কিন্তু যা আদৌ সম্ভবপর নয় সেখানে বিশ্বাস স্থাপন করা যায় না। ঘটনার কয়েকদিন পরে তারা তিনজন প্রতিদিনের মতন সন্ধ্যায় সমবেত হয়েছেন অতুলবাবুর বাসগৃহে কীর্তন আনন্দ লাভের জন্য। কীর্তন আরম্ভ করার পূর্বে পূর্ণিয়া থেকে আসা পত্রখানি অতুলবাবু তুলে দিলেন প্রভাতচন্দ্র ও বীরেন রায়ের হাতে। এক অপরিচিত ঠাকুরমশাইয়ের আশ্রিতের লেখা পত্রখানি। অতুলবাবুর নাম ও ঠিকানা তিনি ঠাকুরমশাইয়ের কাছ থেকেই সংগ্রহ করেছেন। দিন ও ক্ষণ উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন অতুলবাবুর গৃহে অনুষ্ঠিত কীর্তনের সময় সেদিনের অগ্নিকাণ্ডের কথা। আর একথাও তিনি জানিয়েছেন যে ওই দিন ঘটনার আগে বা পরে ঠাকুরমশাই তার গৃহেই ছিলেন, ক্ষণকালের জন্য বাড়ির বাইরে যাননি। কলকাতায় যে সময় ঘটনা ঘটে সে সময় তার পরিবারের সকলেই এবং পূর্ণিয়ায় আরও 2-5 জন ঠাকুরমশাইয়ের সামনেই উপস্থিত ছিলেন। অথচ ঠাকুরমশাই নিজে মুখে প্রকাশ করেছেন যে তাদের কাহাকেও রক্ষা করতে তিনি তার দুহাত দগ্ধ হয়েছে। তার এক স্থান ত্যাগ না করে কেহ অন্যত্র উপস্থিত হইতে পারেন না, ইহা চিরন্তন সত্য। তাদের এই সন্দেহ নিরসনের জন্যই অতুলবাবুকে তার এই পত্র লেখা। সত্যর জবাব পেলে সত্যাসত্য নিরূপণের সহায়ক হবে। পূর্ণিয়া থেকে আসা পত্রটি পরপর তিনজনেই স্তম্ভিত হয়ে রইলেন অনেকক্ষণ। অগ্নি অগ্রাহ্য করেননি বীরেন রায়কে। ঠাকুরমশাইয়ের সাহায্যেই বীরেনবাবু রক্ষা পেয়েছেন। তাহলে তাদের বেসুরো কীর্তনের সময় স্বয়ং ঠাকুরমশাই উপস্থিত ছিলেন। আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তারা তিনজন। অতুলবাবু চিঠির উত্তর দিলেন অতি সংক্ষেপে। পত্রলেখককে জানালেন অগ্নিকাণ্ডের কথা। অসম্ভব উপায়ে বীরেনবাবু যে রক্ষা পেয়েছিলেন তা সম্পূর্ণরূপে ঠাকুরমশাইয়ের করুণায়। কি করে ঠাকুরমশাইয়ের পক্ষে এ কাজ সম্ভব হলো একমাত্র ঠাকুরমশাই তা বলতে পারেন। অতুলবাবুর পক্ষে সেটা বলা অসম্ভব। তবে একই সময়ে ঠাকুরমশাইয়ের একাধিক স্থানে উপস্থিত হবার কথা অনেক শুনেছেন। 2-1 বার এ ব্যাপারে তারা প্রত্যক্ষও করেছেন। এখন ঠাকুরমশাইয়ের কথায় বিশ্বাস রাখা বা না রাখা সম্পূর্ণরূপে পত্র লেখকের উপরই নির্ভর করে। সেক্ষেত্রে আর কিছু বলার নেই। ঠাকুরমশাইয়ের কথা অসম্ভব মনে হলেও সর্বদা সত্য, সেখানে তিলমাত্র মিথ্যার স্থান নাই। জয় রাম, জয় রাম।